আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে, এবং আজকের আলোচনার পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপচারিতা চালাতে চাই, বিষয়টি হচ্ছে বিশ্বে সামরিক ব্যয় পুরনো সমস্ত রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড করেছে, এবং এটা সর্বোচ্চ রেকর্ড সর্বকালের মধ্যে এরকমটাই বলা হচ্ছে। কেন আসলে সামরিক ব্যয় সারা বিশ্বের বিভিন্ন দেশ এতটা বাড়িয়েছে, কোন যুক্তিতে, কোন কারণে, সেটা নিশ্চয়ই একটি বড় প্রশ্ন। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেখানে রয়েছে, সেখানে এর উত্তর হয়তো আমরা কিছুটা খুঁজে পাই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেকেই তার সামরিক ব্যয় বাড়িয়েছে। সামরিক ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এবং ইউরোপ অন্যান্য সময়ের তুলনায় ইউরোপের প্রতিটি দেশ তাদের সামরিক ব্যয় বৃদ্ধি ঘটিয়েছে। সেটার কারণ হিসেবেও রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দেখানো হয়েছে। তবে তার পেছনে অন্যান্য কারণও খোঁজা হচ্ছে, যে বিশ্বে যদি মোড়ল বলা যেতে পারে বা সেই কর্তৃত্ব ধরে রাখবার ক্ষেত্রেও সামরিক ব্যয় বিভিন্ন দেশ বাড়িয়েছে কিনা। তুলনামূলক আলোচনা করলে বলতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন এক ধরনের প্রতিযোগিতায় মেতেছে কিনা, এরকম আলোচনাটাও করছেন বিশ্লেষক যারা রয়েছেন তারা, যে চীন যেন কোনোভাবে ছাড়িয়ে যেতে না পারে যুক্তরাষ্ট্রকে, এই জন্য যুক্তরাষ্ট্র সামরিক ব্যয় বাড়াচ্ছে, চীনও বাড়াচ্ছে। আবার চীন এতটা সামরিক ব্যয় বাড়াচ্ছে, পাশে থাকা জাপান এক ধরনের নিরাপত্তাহীনতা বা হুমকির সম্মুখীন হচ্ছে, তারা সেখান থেকে সামরিক ব্যয় বাড়াচ্ছে। বলা হচ্ছে ৭২ সালের পর জাপানও সামরিক ব্যয় সর্বোচ্চ বাড়িয়েছে। এই যে নানাবিধ আলোচনা, সেখানে বিশ্ব যখন একটি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, মূল্যস্ফীতি দেখছে, তাহলে সামরিক ব্যয়ের দিকেই কেন প্রতিটি দেশ এত বেশি মনোযোগী হয়ে পড়ছে? অন্যান্য খাতের মনোযোগ কেন কমে গেল? তাহলে পুরো বিশ্বই কি আসলে অনেক বেশি শান্তির দিকে না ঝুঁকে যুদ্ধ মনোভাব নিয়ে এগোচ্ছে কিনা, সেই আলোচনাটাই করতে চাচ্ছি আজকের এই আয়োজনে। যাদেরকে পেয়েছি শুরুতে আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন খন্দকার হাসান মাহমুদ, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত। আমরা একুশে রাতের স্টুডিওতে আজ মাঝে পেয়েছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক। সর্বডানে উপস্থিত হয়েছেন অজয় দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক। আমি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ছোট ছোট অনেকগুলো প্রশ্ন, আপনারা যারা আসলে এই বিষয়ে বিশেষজ্ঞ বা বিশ্লেষণ করতে সক্ষম, আপনারা হয়তো সেই উত্তরগুলো দর্শকদের দিতে পারবেন। আমি শুরুতেই খন্দকার হাসান মাহমুদ, আপনার কাছেই জানতে চাই, কেন বেশি মনোযোগী হলো তাহলে বিশ্ব সামরিক ব্যয়ের দিকে? অনেক দেশের তো নানান সমস্যা, মূল্যস্ফীতি, তারপরও কেন বেশি মনোযোগী হলো? এটা একটু আমরা যদি বিশ্লেষণ করি একটু পেছনে যেতে হবে। আমার মনে হয় এটা পটভূমি রচিত হয়েছে, আমরা একটু পেছনে যে চিন্তা করি ১৯৮৭ সাল থেকে ১৯৯৮ সাল, অর্থাৎ স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর্যায়ে কিংবা ঠিক প্রাক মুহূর্তে, এবং পরবর্তী পর্যায়ে যখন শেষ হয়ে গেল স্নায়ুযুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের পতন হলো, এবং এরপর থেকে কিন্তু লক্ষ্য করবেন যে সামরিক ব্যয় অনেকাংশে কমে গেল, এবং এইটার ধারাবাহিকতা চলতে থাকলো ১৯৯৮ সাল পর্যন্ত। পরবর্তী পর্যায়ে যখন রাশিয়া আবার নতুন করে সামরিক ব্যয় বাড়ানোর দিকে মনোযোগী হলো, এবং এটা ২০০১ পর্যন্ত চলল। একটা প্যারাডাইম শিফট এখানে হয়ে গেল ৯/১১ ঘটনাটা, নিউ ইয়র্কে যেটা হলো, যে বিস্ফোরণ, জঙ্গিবাদী আক্রমণ, সেইটার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে সামরিক ব্যয়ের দিকে সংশ্লিষ্ট যারা, তারা সবাই নজর দিল, এবং যার ফলে যে ক্রমানুসারে যে দেশগুলোকে আমরা দেখতাম যারা সামরিক ব্যয় অনেক বাড়াচ্ছে, সেখানে কিন্তু একটা তারতম্য দেখা গেল। এক পর্যায়ে দেখা গেল যে রাশিয়া অনেক উপরে চলে গেল, এবং আজকে তো রাশিয়ার বোধহয় ক্রমানুসারে যদি আমরা চিন্তা করি তৃতীয় অবস্থান, প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে চীন, তারপরে রাশিয়া। তো সুতরাং এই প্রেক্ষাপটটা কিন্তু আমাদের একটু দেখতে হবে যে কেন এদিকে গেল। একটা হচ্ছে যে স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেল, তারপরে তো তেমন ধরনের সাংঘর্ষিক বাধ্যবাধকতার মধ্যে বিশ্বের অনেক দেশই ছিল না, সুতরাং সেই ধরনের বোধহয় দায় ছিল না। কিন্তু সমস্যাটা দেখা দিল যখন ৯/১১ হলো, ৯/১১ পরে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হলো, এবং তখন বিশ্ব নিরাপত্তার একটা ব্যাপার এগিয়ে আসলো। এখানে আর একটা জিনিস বোধহয় আমাদের লক্ষ্য করলে প্রাসঙ্গিক মনে হয় আমার কাছে,
যেটা হচ্ছে যে নিরাপত্তার ব্যাপারটা আমরা যেভাবে বিশ্লেষণ করি যে দুটি দেশের মধ্যে সাংঘর্ষিক অবস্থা কিংবা যুদ্ধ কিংবা যে কোনো কিছু নিয়ে সেটা সীমান্ত সংঘর্ষ হতে পারে, সমস্যা হতে পারে, এই ধরনের যে বিষয়গুলো অর্থাৎ যুদ্ধকে কেন্দ্র করে যে ফয়সালা হবে কিংবা ফয়সালা হওয়ার সম্ভাবনা আছে, ওই রকম পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু একটা কথা। কিন্তু ৯/১১-র আগে অর্থাৎ স্নায়ুযুদ্ধের পরের যে প্রেক্ষাপটটা দেখা দিল, সেখানে কিন্তু নিরাপত্তার তাত্ত্বিক আলোচনা যদি আমরা করি, একটা আরেকটা শিফট আমরা লক্ষ্য করি যে এই নিরাপত্তা কিন্তু দুইটা দেশের মধ্যে যুদ্ধাবস্থা কিন্তু যুদ্ধের শুধু নিরাপত্তা না, এটাকে যুদ্ধকে কেন্দ্র করে এই নিরাপত্তা না, এই নিরাপত্তা হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে নিরাপত্তা, এই নিরাপত্তা কমিউনিটির নিরাপত্তা, এই নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা, এই নিরাপত্তাগুলো এসে গেল। এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন দেখা দিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরাপত্তা। এবং যখন সন্ত্রাসবাদ একটা বৈশ্বিক সমস্যা হিসেবে আসলো, একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে সমস্ত অধিকাংশ যারা সংক্ষুব্ধ দেশ কিংবা যারা এ ব্যাপারে আগ্রহী হলেন কিংবা মনে করলেন যে একটা ঝুঁকি আছে, তারা কিন্তু এগিয়ে এসে চিন্তা করলো যে আমাদের একটা কিছু করতে হবে। এইটার উপর ভিত্তি করে সামরিক ব্যয় কিংবা সক্ষমতা বৃদ্ধির জন্য একটা প্রয়াসী হলো। তাহলে আপনি আরেকটা কারণ দেখালেন এখানে, যেখানে নিরাপত্তা বলতে নানান ধরনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তার বিরুদ্ধে যদি এক ধরনের শান্তির যুদ্ধ ঘোষণা করা হয়, আমি এটাকে শান্তির যুদ্ধই বলছি, যে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির যুদ্ধ ঘোষণা, সেজন্য আসলে উপযোজক হয়ে আগেই সামরিক ব্যয়টা বৃদ্ধি করে রাখা। ট্র্যাডিশনাল নিরাপত্তা না, এই এনটিএস বলা হয় নন ট্র্যাডিশনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস যেগুলো বিশ্বতে আসলো, এগুলো হচ্ছে নন ট্র্যাডিশনাল। এটা গতানুগতিক যে নিরাপত্তা আমরা মনে করি যে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা, এইটার বাইরেও কিন্তু এই নিরাপত্তাগুলো, এবং তার মধ্যে একটা অন্যতম বিষয় হিসাবে সন্ত্রাসবাদ আসলো। এবং এই সন্ত্রাসবাদকে কেন্দ্র করে আপনি লক্ষ্য করে দেখেন, আমি এই হাল আমলের রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছাড়া এর আগে যত আমরা যদি নিরাপত্তার ব্যাপারটা বিশ্লেষণ করি, সন্ত্রাসবাদ একটা মুখ্য ভূমিকা এখানে পালন করছে। চমৎকারভাবে বললেন যে 9/11-এর পর বিশ্বের প্রতিটা দেশই নড়ে চড়ে বসেছে এবং এটা নতুন করে ভেবে দেখতে শুরু করেছে, সেখান থেকেও তারা সাময়িক ব্যয় বাড়িয়েছে। আমি আপনার কাছে আবার আসবো, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আপনার কাছে যদি জানতে চাই যে হঠাৎ করে আমরা কোভিড-19 পরবর্তী সময় দেখলাম যে নানান ধরনের ব্যয় সংকোচন নীতি, এবং সেখানে যতদিন কোভিড-19 ছিল, যতদিনই এই একটি অদৃশ্য জীবাণু আমাদেরকে চোখ রাঙিয়েছে, সেই জীবাণু চোখ রাঙানোর সময়টাতে অনেকেই হয়তো আসলে যুদ্ধের কথাটা ভাবিনি, একটু কম ভেবেছে। সেখান থেকে আবার একদম সবাই যে উঠে পড়ে লাগাটা, সেটা কি শুধুই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, না পূর্বে সেই সন্ত্রাসবাদও এর একটি কারণ হিসেবে আপনি মনে করছেন? ধন্যবাদ। সন্ত্রাসবাদটা অনেক বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে সংগ্রামটা সারা পৃথিবী চালাতে মোটামুটি পৃথিবী ক্লান্ত হয়ে গেছে। এই ফাঁকে ইরাক চলে গেল, আফগানিস্তান চলে গেল, লিবিয়া চলে গেল, এবং বেশ অনেক বছর এটা চলার পরে এখন কিন্তু সন্ত্রাসবাদের যেই ভাইবটা ছিল, ওয়ার এগেইনস্ট টেরর, এটা কিন্তু তেমন একটা নেই। এতে হলো যে অস্ত্র উৎপাদনের মতো যে একটা অর্থনীতিতে অবদান রাখার একটা যে মিডিয়া, এই জিনিসটা কিন্তু কমে গেল। যেটা এমআইসি বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা আছে, যারা মেইনলি কন্ট্রিবিউট করে অস্ত্র প্রোডাকশনে, এই জিনিসটা কিন্তু কমে গেল। ঠিক এই জিনিসটাকে চালু রাখার জন্যই কিন্তু মনে করেন যে অর্থনীতিতে অবদান রাখার জন্য এই কাজটা খুবই হয়তো জরুরি হয়ে পড়েছিল। এবং এটার আরেকটা হলো যে রাশিয়া এতদিন ধরে যে ইউনিপোলার ওয়ার্ল্ডে আমরা বসবাস করছিলাম, ওটাকে চ্যালেঞ্জ করে বসলো রাশিয়া যখনই চ্যালেঞ্জ করে বসলো এবং ইউক্রেন আক্রমণ করলো, তখন থেকেই কিন্তু বাকিরা সবাই একটু সচকিত হয়ে গেল এবং প্রত্যেকেই ফিল করলো যে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এবং গ্র্যাজুয়ালি দেখেন, যেটা আমেরিকা বলেছিল যে ন্যাটো ইউরোপিয়ান দেশগুলো 2% জিডিপি কন্ট্রিবিউট করবে তাদের সামরিক ব্যয়, ওরা কিন্তু ওটা করার পরেও এখন কিন্তু তার চেয়ে বেশি ব্যয় করছে। কেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে তারা অনুভব করলো যে না, তাদের নিরাপত্তা হয়তো হুমকির সম্মুখীন। এই জন্য যে 200 বছর ধরে সুইডেন একদম নিউট্রাল ছিল, তারা কিন্তু এখন ন্যাটোতে জয়েন করতে চাচ্ছে। মানে অনেকে এখন নতুন করে আগ্রহ দেখাচ্ছে। ফিনল্যান্ড অলরেডি জয়েন করে ফেলেছে এবং তাদের ডিফেন্স ব্যয় অনেক বৃদ্ধি করেছে, এবং ইউরোপের প্রত্যেকটা দেশই কিন্তু তাদের ব্যয় বৃদ্ধি করছে।
এখন ইউরোপের দিকে যদি তাকান, এরা কিন্তু বহু বছর ধরে এই ধরনের একটা শান্তি, আপাত শান্তিতে ইউরোপ ছিল এবং তাদের উন্নয়ন চলছিল, তাদের কোনো সমস্যা ছিল না। ইউরোপ কিন্তু এর আগে যে যুদ্ধগুলো করেছিল, 100 বছরের যুদ্ধ বা 30 বছরের যুদ্ধ, এগুলো যেগুলো হয়েছে ওগুলোর পরে ইউরোপ জানে যে কি করে শান্তি আনতে হয়। এখন ইউক্রেনে যে যুদ্ধটা চলছে, তারা শান্তি আনার চেষ্টা করছে, এর পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে চোখ দিয়েছে। তাহলে কি তারা শান্তি আনার জন্য অস্ত্র সরবরাহ করছে, ব্যাপারটা এরকম? তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্ত্রের উৎপাদন এবং সামরিক খাতে ব্যয়টা বাড়ানোর চেষ্টা করছে। না, ইউক্রেনকে যে তারা এক ধরনের সরবরাহ করে সাহায্য করছে, সহযোগিতা করছে, সেটা আসলে কি তারা কোন দিক, তারা যদি শান্তিই চায় সেটা মধ্য দিয়ে শান্তি মিলবে কিনা, সেরকমটা ভেবে তারা করছেন কিনা? এটা ইউরোপ বিভিন্নভাবে নেগোশিয়েট করে শান্তি আনতে পারে। জি, হয়তো তারা মনে করছে যে অস্ত্র সহায়তা দিয়ে তারা প্রাথমিকভাবে জিনিসটাকে কন্টেইন করবে, তারপরে তারা হয়তো আলোচনার মাধ্যমে জিনিসটাকে সমাধান করবে। এখনো আমরা ঠিক বলতে পারছি না এটা কোন দিকে যাচ্ছে, তবে আমরা সবসময় আশা করব এটা যেন শান্তির দিকেই যায়। জি। বা রাশিয়া আসলে ইউক্রেনকে কোনোভাবে যদি সেইভাবে ধরাশায়ী করে ফেলতে পারে, আরও একটু একটু করে ইউরোপের অন্যান্য দেশে এগোবে কিনা, সেখান থেকে এক ধরনের নিরাপত্তাহীনতা, এটা আপনি স্পষ্ট করলেন। তাহলে ডক্টর হাসান মাহমুদ খন্দকার যেটা বলছিলেন সন্ত্রাসবাদের জায়গাটা, সেটা আপনি অতটা মনে করছেন না। আমি অজয় দাশগুপ্ত আপনার কাছে আসি। এর পাশাপাশি যারা অনেক বেশি এগুলো নিয়ে কাজ করে থাকেন, আপনারা যারা রয়েছেন বিশ্লেষক, তারা অনেকে বলে থাকেন যে এক ধরনের অস্ত্র ব্যবসা, যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলা হয় এটার ব্যাপারে, যে অস্ত্র ব্যবসাটাকে বড় ধরনের জিয়ে রাখার জন্য তারা নিজেদের সামরিক ব্যয়ও যেরকম বাড়াচ্ছে, আর বিশ্বব্যাপী এক ধরনের যুদ্ধের দামামা বেজে থাকুক, বেজে চলুক, এই ব্যাপারটাও তারা সবসময় চাচ্ছে। সেটা আসলে কতটুকু সত্য? অস্ত্র ব্যবসা তো সবসময় ছিল, কিন্তু অনেক বেড়েছে বলছি যে যুক্তরাষ্ট্রের। আপনার বিশ্বের তো উপার্জন আয়ও বেড়েছে আর কি। জি। বাংলাদেশে যদি ধরেন যে 1972-73 সালে 700 কোটি টাকার বাজেট ছিল, এখন প্রায় 7 লাখ কোটি টাকার বাজেট। সারা দুনিয়াতে আপনার জিডিপি প্রবৃদ্ধি যদি বলেন, আধুনিক প্রযুক্তি আসছে, তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন, উৎপাদন ব্যবস্থা আধুনিক, সব কিছুই বাড়ছে, সেই অর্থে সামরিক ব্যয় বাড়বে। এখন পার্সেন্টেজে হচ্ছে হিসাব আর কি। যদি ধরেন একটা, যেটা ডক্টর হাসান মাহমুদ খুব সুন্দর একটি প্রসঙ্গ এনেছেন, যে মানে যখন কোল্ড ওয়ার, শীতল যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ যাই বলে, রাশিয়া ভেঙে গেল, এবং ভাঙার পিছনে তো পাশ্চাত্যের অবদান ছিল। তারা রাশিয়াকে ভেঙে দিয়ে তো শান্তির পথে যায়নি, তারাও তাদের দিকটা যে একক কর্তৃত্ব বিশ্বে, এবং সেটা অর্থনৈতিক কর্তৃত্বটা মূল। সামরিক কর্তৃত্ব দেখা গেল আফগানিস্তানে, ইরাকে, তাই না? কিংবা ধরেন এই যে এখনকার সময় যেটা, এই যে আপনার জঙ্গিবাদ বা এই ধরনের ধর্মান্ধ চরমপন্থী গোষ্ঠীগুলো এক একটা জায়গা, কোথাও ইসলাম ধর্মের নামে করছে, কোথাও ইহুদিরা ইসরায়েলে একই কাজ, প্যালেস্টাইন ভূখণ্ড একই ধরনের কাজে। আপনি সব জায়গায় একই ধরনের জঙ্গিবাদ তা তো না, নানান ধর্মের নামেও নানান রকমের অশান্তি, অনাচার এগুলো ঘটছে, এবং এটা তো কন্টেইনড হলো না। মানে মনে হচ্ছিল যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিলে 15টা দেশ হয়ে গেল, হলো না। রাশিয়ার তার মানে সামরিক না বেসামরিক খাতে তার উপার্জনটা বাড়িয়ে নিল কেন জানেন? তেলে প্রচুর পয়সা পাওয়া শুরু করলো। মধ্যপ্রাচ্যে দেখেন, তেল বিক্রি করে সৌদি আরব বা কুয়েত বা ইরাক যে অঢেল অর্থ, আমরা কিন্তু এই তেলের মূল্য বৃদ্ধির শিকার। 73-74 সালে বাংলাদেশ তো স্থিতিরতা, স্বাধীনতার পর একটা বড় কারণ ছিল, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বেড়ে গেল। এই যেসব দেশ তেলের মালিকানা নিজেদের হাতে নিয়ে গেল, সৌদি আরব, এগুলো তো পাশ্চাত্যের বড় বড় কোম্পানির, আমেরিকা, ইউরোপের বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক ছিল। তারা তাদের কাছ থেকে জাতীয়করণ করে নিল, তেলের দাম বেড়ে গেল, আমরা তার শিকার হলাম। কিন্তু এই দেশগুলো তেল বিক্রি করে যে বাড়তি রাজস্ব আসলো, সেটা দুই কারণ। একটা হলো এই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক কিছু শুরু করলো, রাস্তা ইত্যাদি, আমাদের লোকগুলোকে নেওয়া শুরু করলো অল্প বেতনে। আর একটা হচ্ছে অস্ত্র কেনা শুরু করলো। যে পরিমাণ অস্ত্র মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমেরিকা থেকে প্রধানত, আরও অনেক দেশ থেকে, এবং আবার অস্ত্র আপনি রাখলেন, জমা করে রাখলেন, এটা যদি ব্যবহার না করেন, এই যে আমরা ইরাক যুদ্ধের সময় আমরা দেখতাম সব নিউজ আসতো যে টেস্টিং গ্রাউন্ড, মানে ফ্রান্সের বিমান বেশি কার্যকর যুদ্ধে নাকি আমেরিকার বিমান বেশি কার্যকর, কিংবা ব্রিটেনের, অর্থাৎ ওই দেশগুলোর কোন বিমান কোন দেশে কত বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারে
তারও একটা কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকে যে নিঃস্ব কার দেখে। বিমান, এবং বিমানের সঙ্গে আসলো, জঙ্গি বিমানের সঙ্গে আসলো বিমান প্রতিরক্ষা, অর্থাৎ দুইটাই কিন্তু প্রতিযোগিতা চলতে থাকলো যে বিমান একদল নিয়ে বোমা ফেলবে, আর একদল সেই বোমা যাতে ফেলতে না পারে সেজন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তারপরে পাল্টা ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার জন্য এই সারা দুনিয়ায় বাড়ছে। এবং এখন যেটা একসময় যেন অর্থনীতির তিনটা কেন্দ্র বলতো, ইউরোপ, জাপান, আমেরিকা, এখন আপনার নতুন কেন্দ্র দাঁড়ায় গেছে চীন। জাপান তো ছোট শক্তিতে পরিণত হয়ে গেছে। আবার সামরিক যদি বলেন, এই যে আপনি মোড়ল শব্দ ব্যবহার করলেন, জি। মোড়ল কিন্তু বড় মোড়ল যেমন ছিল অনেক, এই যে জাপান তো এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা তাদের পরাজয়ের পরে তারা সামরিক খাতে ব্যয় করতে পারবে না, অন্য দেশের সৈন্য পাঠাতে পারবে না, কত রকমের বিধিনিষেধ, এমনকি কনস্টিটিউশন কি হবে জাপানের সেটা আমেরিকা ঠিক করে দিল। জার্মানি কি করবে এবং কি করবে না সব কিছু যুক্তরাষ্ট্র তারা ঠিক করে দিল। যে ফ্রান্স ছোট শক্তি হয়ে গেল, ব্রিটেন ছোট শক্তি হয়ে গেল, কিন্তু এখন আবার আমেরিকা কিন্তু এদেরকে ইউক্রেনের মোকাবেলা করার জন্য সবাইকে কিন্তু জার্মানি ট্যাঙ্ক পাঠাচ্ছে, জার্মানি বিমান পাঠানোর কথা বলছে। অর্থাৎ এগুলো কিন্তু ছিল না এতদিন। ইউরোপের এইসব দেশকে আপনি নিশ্চিত থাকেন, জার্মান তো বিশেষ করে এই বিষয়ে তেমন একটি মনোযোগী ছিলই না, না, কিন্তু এবং এখন সেই সামরিক মনোযোগটা খাতে বাড়িয়েছে যাচ্ছে, জার্মান। তার সামরিক বাহিনী শক্তি এগুলো অর্থাৎ বিপদটা এইখানে যে থেমে থাকছে তা কিন্তু না। আগামী 10 বছর পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়তো দেখা যাবে যে আরেক রূপে জার্মানি তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ক্ষত ছিল পরাজয়ের, জি। কিংবা প্রথম বিশ্বযুদ্ধে, সেটা কি সেইখানে এমন শক্তি নাই যারা এই সেই ক্ষত আবার মুছে ফেলার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করবে? এবং এখন যে সামরিক রিঅ্যালাইনমেন্ট, পুনর্বিন্যাস ঘটছে, সেই সুযোগটাকেও তারা কাজে লাগাবে। আমরা এগুলো নিশ্চয়ই, এটা তো মানে আপনি ভবিষ্যতে আরেকটি প্রশ্ন তুললেন, সেক্ষেত্রে ডক্টর হাসান মাহমুদ খন্দকার আপনার কাছে আসি। যে বিষয়গুলো অজয় দাশগুপ্ত নিয়ে আসলেন, পাশাপাশি আমি যদি বলি যে এই বছর রাশিয়া তৃতীয় অবস্থানে রয়েছে, একদম শীর্ষে রয়েছে আমেরিকা, চীন, তারপর রাশিয়া, কিন্তু ঠিক 1-2 বছর আগে দেখা গেছে সৌদি আরব ছিল তৃতীয় অবস্থানে। সৌদি আরবের কেন এত দরকার, সেটা আপনার কাছে কি মনে হয়? না, এখানে কিন্তু ওই অজয় দাশগুপ্ত যথার্থই বলেছেন যে ব্যবসায়ীদের ব্যাপারটা, জি। এখানে আপনার যদি সামরিক ব্যয়ের কারণটা কি, এটা তো একটু বিশ্লেষণ করার ব্যাপার আছে। যে সামরিক ব্যয় প্রথম হতে পারে নিরাপত্তা, আমার দেশকে আমি রক্ষা করব, কিংবা অমুক দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাহলে আপনার ব্যয় বাড়াতে হবে, নিঃসন্দেহে লাগবে। 2 নম্বর হচ্ছে এখানে একটা কিন্তু বড় ধরনের টেকনোলজির একটা ব্যাপার আছে, প্রযুক্তির ব্যাপার আছে। 3 নম্বর একটা অর্থনৈতিক কারণ আছে, যেটা উনি ইঙ্গিত করেছেন। যে এই বিষয়গুলো যদি আমরা না দেখি তাহলে কিন্তু একটু আলোচনাটা অন্যদিকে যাবে। এখানে একটু যুক্ত করে, সেটা কি এরকম কিনা, আমার সামনেই রয়েছে একটি দৈনিক, মানে গণমাধ্যমের যে একটি সেখানে বলা হচ্ছে মার্কিন অর্থনীতি দশকের পর দশক চাঙ্গা রাখার নেপথ্যেও আসলে এটা একটি বড় কারণ হিসেবে এবং 4 দেখানো নম্বর হয়েছে। কিন্তু রাজনীতিও আছে এর মধ্যে। জি। যদি আপনি এই 3টা ধরনের, সিকিউরিটি কথা বাদ দিলাম, অবশ্যই যুদ্ধের ব্যাপার আছে, সেখানে সামরিক ব্যয় বাড়াতে হবে, কিন্তু টেকনোলজি এত পরিবর্তন হচ্ছে যে আপনি 9/11-র পরে আমেরিকার টেকনোলজির সঙ্গে কিন্তু ইউরোপিয়ান টেকনোলজি কিন্তু ওভাবে যাচ্ছিল না। তখন তাত্ত্বিকভাবে একটা কথা আছে, ইন্টার অপারেটিবিলিটি, অর্থাৎ আমেরিকান টেকনোলজির সঙ্গে ইউরোপিয়ান টেকনোলজি মিলে তারপরে তারা কোনো আক্রমণকে প্রতিহত করতে হবে। সুতরাং এখানে টেকনোলজি একটা বড় ভূমিকা পালন করে। এর সঙ্গে সঙ্গে যখন আপনার টেকনোলজি পরিবর্তন হচ্ছে, তখন তো আপনার জিনিসটা নতুন হয়ে যাচ্ছে, সেটা আবার বিক্রির জন্য বাজারের দরকার, তখন কিন্তু একটা অর্থনৈতিক কারণ এসে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এবং যে ঘটনা, যেমন সৌদি আরবের ব্যাপারে যেটা বললেন, তার ইয়েমেনে একটা বড় ধরনের সমস্যা আছে, কিংবা একটা অঙ্গীকার আছে, কমিটমেন্ট বলেন কিংবা ইনভলভমেন্ট বলেন। তো এই ধরনের কমিটমেন্টে কিন্তু মধ্যপ্রাচ্য এখন আছে, আরও কয়েকটা দেশ আছে। তো এটা একটা অবশ্যই একটা নিরাপত্তামূলক ব্যবস্থা। আবার সৌদি আরবের একটা নেতৃত্বের প্রশ্ন আছে দেখবেন মধ্যপ্রাচ্যে। সুতরাং সেখানে, এবং তারা তো আপনি নিজেই বললেন, তারা অনেক বেশি সামরিক ব্যয় বাড়িয়ে দিয়েছে। একটা যদি বিশ্লেষণ করেন যে সবচেয়ে বেশি অঞ্চলভিত্তিক যদি আমরা চিন্তা করি, যে নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মিলে কিন্তু একদম সবচেয়ে বেশি সামরিক ব্যয় 43%। এরপরে আমরা আসছি এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে, কিন্তু সেখানে কিন্তু প্রায় 28% কিংবা 26%। এরপরে আসছে আপনার ইউরোপ বোধহয় আপনার 21 কি 22%, তারপরে মধ্যপ্রাচ্য 8%, এরপরে আফ্রিকা। দেখবেন আফ্রিকার কমিটমেন্ট ইদানিং কমে গেছে বলে সেখানেও
8% এবং বোধ হয় আমাদের পুরাটা। পার্শ্ববর্তী দেশ ভারতও অনেক বাড়িয়েছে তাদের অনেকবার সামরিক অবশ্যই ব্যয়। বাড়ানোর যুক্তিসঙ্গত কারণ আছে বলে চীনের আমি সাথে মনে তাদের করি। একটি, হ্যাঁ। যদি ভারতের অবস্থান দেখেন যে এখানে দক্ষিণ এশিয়ার ওদিকে পূর্ব ইউরোপ যদি আপনার চিন্তা করেন, পূর্ব ইউরোপে চীন আছে, এদিকে দক্ষিণ এশিয়া, চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে সমস্যা আছে। শুধু সীমান্ত নিয়ে সমস্যা অরুণাচল প্রদেশে নিয়ে আছে, যেটা চীন সাউথ টিবেট হিসেবে ঘোষণা করেছে, যে তার মনে করে এটা। সুতরাং বড় ধরনের অঙ্গীকার কিংবা ইনভলভমেন্ট কিন্তু ভারতেরও আছে, চীনেরও আছে। সুতরাং সেখানে সামরিক ব্যয়ের বিষয়টা তো আমি যদি মনে করি তাহলে তাদের নিরিখে তো এটা যৌক্তিক, তাদের নিরিখে। এখন এটা হবে কি না, এটা কিভাবে সমাধান হবে সেটা আলোচনা ভিন্ন, কিন্তু সামরিক ব্যয়ের যে কারণগুলো, এই কারণগুলো বিশ্লেষণ করার পরে কিন্তু আমাদের সেই বিশ্লেষণের উপর ভিত্তি করে এটা সমাধানের দিকে যেতে হবে, যে আমরা কোন বিশ্ব দেখতে চাই, এবং সেই বিশ্ব যদি আমরা দেখতে চাই কিভাবে দেখব, আমরা কিভাবে দেখব, সেই উত্তরগুলো নিশ্চয়ই আমি খোঁজার চেষ্টা করব, কিন্তু বিরতি নেই, বরঞ্চ সেগুলো খুঁজি। আপনারা রয়েছেন তিনজনই আমার সাথে। সম্মানিত দর্শক, 21 রাতে সময় হলো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আরও অনেক আলাপ রয়েছে, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আয়োজনে। বিশ্বের সামরিক ব্যয় এতটাই বৃদ্ধি পেয়েছে, পূর্বের যে কোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে এবার, এবং সেখান থেকে বলতে হচ্ছে বিশ্ব তাহলে কি ধীরে ধীরে অনেক বেশি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। আর যদি শান্তি আমরা খুঁজতে চাই, তাহলে সেই শান্তি আমরা কিভাবে খুঁজে পাবো? বিরতিতে যাবার পূর্বে সেটাই বলেছিলাম, সেটাই খুঁজবার চেষ্টা করব। আসতে চাই এই জায়গা থেকেই আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আপনার কাছে একটু বলতে চাই, কর্মী সংকটে হিমশিম খাচ্ছে অস্ত্র নির্মাতারা, এরকমও রয়েছে একটি গণমাধ্যমের শিরোনামে। সেক্ষেত্রে আসলে কতটা অস্ত্র বানাতে হচ্ছে যে কর্মী খুঁজে পাচ্ছে না তারা এখন? যদি সারা পৃথিবীর 1/3 অস্ত্র আমি প্রস্তুত করতে চাই আমার নিজের জন্য, জি, এবং বাকি পৃথিবীকে যদি আমি সরবরাহ করতে চাই, তাহলে অবশ্যই কর্মী সংকট রয়েছে। এমআইসি, যেটা আমি আগেও বলেছি, মিলিটারি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এটা একটা বড় শিল্প এবং এটা অর্থনীতিতে অনেক অবদান রাখে। এখানে বাধ্যবাধকতা কতটুকু যে আমি নিজে তৈরি করব, আর কাউকে আমি তৈরি করতে দিব না, সেইটা কতটুকু? আমি নিজে তৈরি করব, যদি কারোর টেকনোলজি থাকে তাহলে কাউকে কিন্তু থামিয়ে রাখা যাবে না। তার মানে এখানে সক্ষমতার ব্যাপারটাই বড় হয়ে দাঁড়িয়েছে। সক্ষমতার ব্যাপারটা অবশ্যই আছে, এবং যার সক্ষমতা আছে সে যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু এই সুযোগটা হাতছাড়া করছে না, এবং এই হাতছাড়া যে করছে না এটাই কিন্তু আমাদের প্রতিযোগিতার মূল কারণ। কিন্তু বিশ্বব্যাপী, আমি আপনাকে বারবারই থামাচ্ছি ছোট ছোট জানবার জন্য, বিশ্বব্যাপী আসলে এরকমই কি না, ছোট একটি দেশও যদি অনেক বেশি, আমি যদি বলি যে প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে, তারা একটি নতুন ধরনের সেই সামরিক অস্ত্র বলি, যেটা সামরিক কাজে ব্যবহার করা যাবে, সেটা বানানোর একদম সক্ষমতা রয়েছে, কিন্তু তারপরেও কি, আমি আবারও মোরল শব্দটা ব্যবহার করতে চাই, যারা কর্তৃত্ব করছে বিশ্বজুড়ে, তারা কি সেটা খুব সহজে হতে দিবে, না কোনো ধরনের নিষেধাজ্ঞা বসিয়ে দিবে? এখানে যদি আমরা, এটা বাস্তব, পৃথিবীতে এগুলি আছে। একটা ছোট দেশ, একটা ইসরায়েল, জি, তাদের যে টেকনোলজিক্যাল সক্ষমতা আছে, আমেরিকা তাদেরকে সাপোর্ট করছে এবং তারা তাদের অস্ত্র উৎপাদন করছে, কোনো সমস্যা নাই, এবং সারা পৃথিবী তাদের অস্ত্রগুলো কিনছে। টেকনোলজি আছে আমাদের তাইওয়ানের কাছে, তাইওয়ান কিন্তু তাদের যে চিপসগুলো আছে ওই চিপসগুলো উৎপাদন করছে যেগুলো অস্ত্রের জন্য দরকার হবে। টেকনোলজি আছে জাপানের কাছে, জাপান এখন চেষ্টা করছে আস্তে আস্তে তাদের সামরিক ব্যয় বৃদ্ধি করে, আগে সেলফ ডিফেন্স ফোর্স ছিল, এখন তারা অ্যাক্টিভ ফোর্সের দিকে নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করছে নিরাপত্তার নিরিখে। এই কাজগুলো কিন্তু চলবেই, টেকনোলজি থাকবে, উৎপাদন হবেই, এটা থামানো যাবে না। এখন এর পেছনে ক্যাটালিস্ট হলো, মানে যোগসাজশ হতে পারে, বা কোনো ধরনের, আমরা যদি বলি যে এক ধরনের চুক্তি হতে পারে, যে আমি বানিয়ে নিয়ে যাব, তারপর আমি বিক্রি করব, ব্যাপারটা এরকম কিনা?
আমি বানিয়ে নিয়ে যাব, আমি বিক্রি করব, এটা তো একার কথা না। প্রত্যেকে তার নিজের নিরাপত্তাটা নিশ্চিত করবে জি। এবং প্রথমে নিজের নিরাপত্তার উপর হুমকি কোনটা আছে ওই জিনিসটা সে বিশ্লেষণ করে দেখবে। যেমন অস্ট্রেলিয়া এই পর্যন্ত দূরে ছিল, কিন্তু এখন অস্ট্রেলিয়ার যেই বিশ্লেষকগুলো ছিল, নিরাপত্তা বিশ্লেষক যারা ছিলেন, তারা এখন অস্ট্রেলিয়াকে যে সাজেস্ট করেছে যে না, অস্ট্রেলিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়াতে হবে এবং অস্ট্রেলিয়া কিন্তু মানে ল্যান্ড ফোর্সের দিকে বেশি ইনভেস্ট না করে তারা লং ডিস্টেন্স, মিড ডিস্টেন্স মিসাইল এর উপরেই কিন্তু তারা গুরুত্ব বেশি দিচ্ছে নিরাপত্তার জন্য। তাহলে আমরা যদি সুদূর না বলে অদূর ভবিষ্যতের কথাই বলি, সেক্ষেত্রে সব দেশই কি, যেহেতু সামরিক ব্যয় বাড়িয়েছে, সবাইকে অনেক বেশি মনোযোগী এদিকে হয়ে পড়বে কিনা, তাদের মেধাকে এই কাজেই ব্যবহার করবে? যদি তারা নিরাপত্তা নিশ্চিত করতে না পারে বা নিরাপত্তা হুমকির মধ্যে থাকে, যদি আঞ্চলিকভাবে কিংবা বৈশ্বিকভাবে নিরাপত্তা হুমকি তারা ফেস করে, তাহলে অবশ্যই তারা এদিকে মনোযোগী হবে। কিন্তু এই যে এটার পাশাপাশি কিন্তু মানবিক বিপর্যয়গুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং দুটো, একটা মানুষ বানাচ্ছে আর একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, দুটোভাবেই। এখন শুধু অস্ত্র প্রতিযোগিতায় যদি দেশগুলো নেমে যায় এবং এভাবে যদি বিপর্যয় চলতে থাকে কোভিডের মতো এবং আইডিপি এবং রিফিউজির সংখ্যা বাড়তে থাকে, তাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে মানবিক দিকটাও। কিন্তু আমরা তো সেটা দেখছি না। আমরা শরণার্থীদের দিকে অত মনোযোগ দেখি না যতটা দেখি এখন যদি ইউরোপের দিকেও তাকাই, আসলে তারা তো এখন এই সামরিক ব্যয় বাড়ানোর দিকেই তাকাচ্ছে। তারা অস্ত্র, প্রত্যেকে তাদের অস্ত্রাগার এখন পূর্ণ রাখার চেষ্টা করছে। তাহলে অন্য সেই মানবিক বিপর্যয়গুলো আস্তে আস্তে নেমে আসবে কিনা? তাদের বাজেটে টান পড়েছে, কোনো সন্দেহ নেই। বিকজ ইইউ মানবিকভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছিল সারা পৃথিবীতে। ইউক্রেন রিফিউজির কারণে কিন্তু ওই মানবিক সহায়তা, যে তাদের একটা ফান্ড ছিল, ওই ফান্ডের উপরে চাপ পড়ার কারণেই আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গাদের জন্য যাদের বরাদ্দটা ছিল ওটা কমে গিয়েছে। সো সারা পৃথিবী জুড়েই কিন্তু স্পেশালি সাব সাহারান রিজিয়নে যে সাহায্যটা যেত ওটাও কমে গেছে। তাছাড়া প্রাকৃতিক কারণে কিন্তু ফসল উৎপাদন কমে গেছে এই গত এক বছরে, এবং ইউক্রেন যুদ্ধের কারণেও কিন্তু ফসল উৎপাদনে কিন্তু চাপ পড়েছে। সো এই দুটো নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যা আছে। কাজেই তারা এখন মানবিক দিকটাকে হয়তো কমিয়ে দিতে হচ্ছে, অথবা এবং তারা তাদের নিজস্ব নিরাপত্তা বলয়টাকে বৃদ্ধি করার জন্য কিন্তু তারা এই দিকে টাকা খাটাচ্ছে। প্রত্যেকেই তার সক্ষমতা জানান দিতে, বা যদি বলি সক্ষমতা পরীক্ষা করতে আরো বেশি মহড়া চালায়, তাহলে তো আরো সেই প্রাকৃতিক ক্ষতি সেটা অনেক বেশি নিশ্চয়ই আপনি যুক্ত করতে পারেন। একটা মন্তব্য বোধহয় করা যে একটা তাত্ত্বিক কথা হয়ে যায়, আপনার গানস অ্যান্ড বাটার কার্ভ বললে একটা কথা আছে। জি, এটা তাত্ত্বিকরা বলেন যে গানস অ্যান্ড বাটার, আপনি যদি বন্দুক সংগ্রহ করতে চান, বন্দুক সংগ্রহ করতে হবে খাদ্যকে কিংবা অন্যান্য সুযোগ সুবিধা, মানবিক সুযোগ সুবিধাকে সীমাবদ্ধ করে। অর্থাৎ এদিকে যদি আপনি বাড়েন, ওদিকে কমে যাবে। আবার যদি আপনি মানবিক বিপর্যয় রোধ করার জন্য ওইখানে আপনি বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার গানস কমায় দিতে হবে। সুতরাং গানস বাটার কার্ভটা কিন্তু অত্যন্ত জরুরি এই ব্যাপারে। এবং এখানে অনেকে ইকোনমিক্সের টার্মে বলে অপরচুনিটি কস্ট। এখন আপনি সামরিক ব্যয় বাড়াবেন, তার অপরচুনিটি কস্ট কিন্তু একটা আছে, সেই অপরচুনিটি কস্ট কিন্তু ওই যে উনি যেটা উল্লেখ করলেন, এই বিষয়টা এখন এটা সংশ্লিষ্ট দেশের শক্তির কিংবা ওই অঞ্চলের নীতি নির্ধারণী পর্যায়ের যারা ব্যক্তি আছেন তারা নীতি নির্ধারণ করবেন যে কি করব আমরা বাড়াবো অ্যাট দি কস্ট অফ ফুড, অথবা ফুড প্রোডাকশন বাড়াবো এট দি কস্ট অফ আওয়ার সামরিক ব্যয়। এটা একটা বড় ধরনের ব্যাপার। প্রতিটা দেশকে আলাদা করে ভাবতে হবে যে তারা কার্ভটাকে কিভাবে সেই মেইনটেইন করবে। সেক্ষেত্রে অজয় দাশগুপ্ত, আপনি কি ভাবছেন বিশ্বের এখন যে অবস্থা, সেই কার্ভের দিকে প্রতিটা দেশের, আমি যদি মানে আলাদা আলাদা করে দেশগুলোর কথা বলি, কিভাবে নজর দেওয়া উচিত? একটু বয়স্ক যারা, তারা হয়তো এখন ভুলেই গেছে অনেকে সল্ট ওয়ান সল্ট টু। হ্যাঁ, এক্স্যাক্টলি, সল্ট ওয়ান সল্ট টু। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুইজনেরই যখন প্রচুর অস্ত্র হয়ে গেল, এবং অস্ত্র উৎপাদন যেটা উনি এই যে বাটার অ্যান্ড গান বললেন বা গান অ্যান্ড বাটার, আপনি অস্ত্রের ব্যয় বাড়া মানেই হচ্ছে আপনার নাগরিক সুযোগ সুবিধা এগুলো চাপ পড়বেই। এইটা আর একটা হলো যে কত অস্ত্র উৎপাদন করবেন। আর এখন দেখেন উত্তর কোরিয়া তো একটা খুবই ছোট দেশ, কিন্তু দেখেন ওই যে ওরা যেসব মিসাইল করছে, মিসাইল তো উড়ে যায়, কি নিয়ে যায় সঙ্গে, মাথায় একটা পারমাণবিক বোমা নিয়ে যায়। মিসাইল অ্যাজ ইট ইজ যদি আপনি নিক্ষেপ করেন, তার তো কোনো কার্যকারিতা নেই, কার্যকারিতাটা হচ্ছে বোমা। এখন কত দূরে মারবেন সেটার জন্য আপনার মিসাইলের ক্রমাগত আপনি ক্ষমতা বাড়াতে চান। এখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকা একটা সময় ঠিক করলো কিন্তু যে তারা পারমাণবিক অস্ত্র ভান্ডার যেগুলো
বা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার যে যন্ত্র মিসাইল, এগুলো সীমিত রাখবে। সেইটি নিয়ে কিন্তু বহু আলোচনা হয়েছে, তাদের মধ্যে বিভিন্ন সময় চুক্তি হয়েছে। এখনকার দুনিয়ায় দেখেন এই আলোচনাটা কিন্তু নাই যে অস্ত্র ভান্ডার সীমিত করতে হবে, বরং এগুলো না, চুক্তি থেকে তো অনেকেই সরে এসেছেন, সে চুক্তির না, কথা থেকেই চুক্তি মনে যেটা হয়েছিল সেটা থেকে সরে এসেছে। আর নতুন কোনো চুক্তি নেই। একটা সময় শান্তি আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পরে বিশেষ করে এই যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি তো ছিলেন ফ্রান্সের বিজ্ঞানী, তিনি নোবেল পুরস্কার বিজয়ী, কিন্তু মনে করেছেন আইনস্টাইন তাকে ইসরায়েলের প্রেসিডেন্ট হতে বলেছিল, উনি রাজি হন নাই যে এক পারমাণবিক বোমা তৈরির জন্য তো আমি পরমাণু শক্তির করি নাই, ব্যবহার শেখাই নেই, আমি তো এটাকে শান্তির জন্য কাজে লাগানো। কিন্তু দেখা গেল এটা দিয়ে হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয়ে গেল। উনি ইসরায়েলের প্রেসিডেন্ট হইতেও কিন্তু রাজি হলেন না, উনি কিন্তু ইহুদি মানে সম্প্রদায়। এখন দেখেন এই যে শান্তি আন্দোলনটা সারা দুনিয়ায় কিন্তু কমে গেছে। এখন ধরেন বাংলাদেশের যদি একটি প্রসঙ্গ বলি আমি, বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে ফেরত আসার ওই সময়টা ধরেন, 1 বছর প্রায় 9 মাস 10 মাস পাকিস্তান শত্রু রাষ্ট্র, তার কারাগারে বন্দী। যতদিন 71-এর আগে তাকে যতবার গ্রেপ্তার করা হয়েছে কখনো কিন্তু এই ভূখণ্ডের বাইরে নেয় নাই, কিন্তু 71-এ আর তাকে এই ভূখণ্ডে রাখার সাহস করেনি পশ্চিম পাকিস্তানে নিয়ে পশ্চিম যাওয়া হয়েছে পাকিস্তান। তৎকালীন। উনি দেখেন 10ই জানুয়ারি 8-9 মাস 10 মাস দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কিন্তু প্রথম কথাটা কি বললেন যে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। এবং দ্বিতীয় কথাটা কি বললেন দেখেন, দিল্লিতে উনি ইন্দিরা গান্ধীর সঙ্গে ভারতের অন্য নেতাদের সঙ্গে কথা বলে ঢাকায় কিন্তু পরিবারের কাছে না গিয়ে সোজা জনসাধারণের কাছে রেস করতে চলে গেলেন। তিনি বললেন যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার কথা হয়েছে, যেদিন আমি বলবো সেই দিন ভারতের সৈন্য চলে যাবে। কেন দেখেন, ভারতের সৈন্য যদি থাকে তার মানে কি তার খরচটা কে বহন করবে? যদি ভারত বহন করে তাইলে ভারত বিনিময়ে কিছু চাইবে যে আমি তোমার দেশের সৈন্য রাখছি। আর যদি বাংলাদেশকে বহন করতে হয় তাইলে বাংলাদেশের সেই অর্থনৈতিক সক্ষমতা কি তখন ছিল? তলাবিহীন ঝুড়ি বলতো, বাস্কেট কেস বলতো। দেখেন আমাদের কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিন্তু ওই সময় বুঝেছিলেন যে অস্ত্রের পিছনে ব্যয় করে শান্তিও করা যাবে না, আর সবার সঙ্গে বন্ধুত্ব। ইউক্রেন ছোট দেশ রাশিয়ার তুলনায়, কিন্তু ইউক্রেন খুবই সম্পদশালী দেশ। সেই সম্পদ এখন কোথায় ব্যয় করছে? আমেরিকা তাকে যে অস্ত্র দিচ্ছে সেটা কি বিনা পয়সায়? আমেরিকা দুই কারণে দিচ্ছে, একটা দিচ্ছে রাশিয়াকে সাহায্য করার জন্য, আর একটা দিচ্ছে ইউক্রেনের সম্পদ আছে। ওই আফ্রিকার রুয়ান্ডা বা কেনিয়ার কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করতে চাইবে না, ওটা কয়টা অস্ত্র কিনবে ওরা? কিন্তু ইউক্রেনের ক্ষমতা আছে, আগামী 100 বছর কেন 500 বছরও তার সেই মানে কৃষি সম্পদ আছে, শিল্প সম্পদ আছে, বৈজ্ঞানিক মানব সম্পদ আমেরিকা আছে। কি শুধুই এখানে যদি ইন্টারেস্ট বলি সেটা কি শুধুই তার সম্পদ, নাকি রাশিয়াকে এক ধরনের সাহায্য করবার জন্য? রাশিয়াকে ঘায়েল করা শুধু না, রাশিয়াকে যদি ইউরোপের সহযোগিতা নিয়ে ঘায়েল করতে পারে তাইলে ইউরোপের ওই দেশগুলোর সঙ্গেও তার একটা প্রভাব থাকে যে তোমরা তো পারবা না রাশিয়াকে সামাল দিতে, আমার সহযোগিতা লাগবে। কাজে আমার শুধু অস্ত্রের জন্য না, অন্য জায়গায় আমার কথা শুনতে হবে। এগুলো তো একটা আন্তর্জাতিক কূটনীতির এটা ব্যাপার থাকে। কিন্তু আমার মনে হয় যে সারা দুনিয়ায় এই যে শিক্ষা, স্বাস্থ্য, কত বড় বড় সমস্যা আসছে, করোনা দেখেন, একটা আননোন মানে ভাইরাস সারা দুনিয়াকে কোনো যুদ্ধ তো এতটা কাঁপায়া দিতে পারে নাই। এই সব জায়গা তো ব্যয় বাড়ানো, এই যে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে, ওনারা দুইজনের নিরাপত্তার সঙ্গে জড়িত। দেখেন একটা সময় কথা ছিল বিগ ব্রাদার্স ইজ ওয়াচিং ইউ, এখন তো স্মল ব্রাদার্স। একটা ছোট দেশ কিছুই জানে না, সে একটা পরমাণু বোমা কিন্তু বানায় ফেলতে পারে। এবং ওনারা যারা এই নিরাপত্তার সঙ্গে জড়িত, ওনারা হিমশিম খাচ্ছেন, জানেন না যে কোনো দেশের কোনো কর্নারে বসে 4-5টা ছেলে মেয়ে, তরুণ তরুণী বসে এই আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কি ভয়ঙ্কর, সেটা সরাসরি অস্ত্র হতে পারে, সেটা রাসায়নিক অস্ত্র হতে পারে। আপনার এই তথ্য যোগের মধ্য দিয়ে আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু তো সবসময় শান্তি খুঁজেছেন, মানবতার পেছনে ছুটেছেন, কোনো যুদ্ধ হোক বা কোথাও কোনো মানবতা কেঁদে উঠুক সেটা চাননি। এখন যদি বর্তমান প্রেক্ষাপটে বলি, আমাদের সামরিক ব্যয় খুব কি বাড়ানো বা ওইদিকে আমাদের অনেক বেশি মনোযোগী হবার দরকার রয়েছে কিনা, কেউ যদি হঠাৎ করে আমাদের চোখ রাঙায় সেরকম চিন্তা থেকে? সামরিক ব্যয় আমার মনে আছে এই প্রধানমন্ত্রী যখন এই করোনার ঠিক আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং এই রোহিঙ্গারা আসার পরপরই
জি। আগস্টে আসলেন তো উনি কিছুদিন চিকিৎসার জন্য ছিলেন। 19 সেপ্টেম্বরের সময় আমার মনে আছে যে পদ্মা সেতু, আমি তখন ওই বিমানবন্দরে ওনার জন্য একটা স্পেশাল আয়োজন করা হয়েছিল। উনি বলেছিলেন যে কেউ কেউ বলছিল যে মায়ানমার সীমান্তে বিমান নিয়ে এসেছে, আমরাও বিমান ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাব, বলে যে আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমরা যুদ্ধের মোকাবেলা, অস্ত্রের মোকাবেলা শুধুই যে অস্ত্র দিয়ে করব তা কিন্তু না, কূটনীতি দিয়ে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তো সশস্ত্র বাহিনী, সারা দুনিয়ায় দেখবেন বহু দেশের আর্মি আছে 30 বছর 40 বছর চাকরি করেছে, একদিন যুদ্ধ করতে হয়নি। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে আগে মুক্তিযুদ্ধ করেছে, গেরিলা যুদ্ধ করেছে বা সম্মুখ সমর করেছে, পরে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে যুদ্ধের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে, এবং সেই যুদ্ধটা হচ্ছে স্বাধীনতার জন্য। এইভাবে একটা আমাদের সশস্ত্র বাহিনী শুধু প্রতিবেশী থাকবে। আমরা তো কূটনীতিক অভিযানটা দেখেন, বাংলাদেশ এই যে ভারতের সঙ্গে ওনারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এই যে সামরিক বিরোধ, নর্থ ইস্ট ইন্ডিয়া অস্থিরতা, তার প্রভাব আমাদের এখানে পড়ছিল। হ্যাঁ, ভারতের লোকেরাই কিন্তু বারবার বলছে যে বাংলাদেশ যা উপকার করেছে সেইটা চিরকাল আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। 71-এ যেমন ভারত আমাদের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়ে উপকার করেছে, আমরা যে ভারতের অস্থিতিশীল এলাকাগুলোতে শান্তি প্রতিষ্ঠা এবং সেই জায়গাগুলোতে একটা দিক। কিন্তু আমাদের অবশ্যই বাংলাদেশের জন্য রয়েছে আমাদের সক্ষমতা তো নানাভাবে আসে, অভ্যন্তরীণ নানা সমস্যা হয়। ধরেন এখন যদি বলি আমরা সশস্ত্র বাহিনী, পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনী সারা দুনিয়ায় কিন্তু শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে, সেটা কিন্তু আমাদের একটা শক্তির দিক। আর একটা হচ্ছে যে আমাদের এই শক্তিগুলো বাংলাদেশের মতো জনবহুল দেশে অনেক, ধরেন আমি আজকেও এই যে আমাদের পূর্বাচল এই এলাকায় বিশাল সড়ক নির্মাণ, আমাদের পদ্মা সেতু, আমাকে জামিলুর রেজা চৌধুরী বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে যেদিন কথা হলো পদ্মা সেতু, উনি বললেন যে আমি স্পষ্ট বলেছি যে সেতু নির্মাণ অন্যান্য কাজে আমরা সহায়তা করতে পারবো, কিন্তু সার্বিক তত্ত্বাবধান এইটা আমাদের সশস্ত্র বাহিনীকে। অর্থাৎ এখন আমরা অবকাঠামোগত উন্নয়নে মনোযোগী রয়েছি, আমরা সামরিক দিকে অনেক বেশি নানান কিছু কাজেই শুধুমাত্র গবেষণার জন্য বাড়ানো করার জন্য বলা হয়েছে কিন্তু না আর কি। জি, অজয় দাশগুপ্ত, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর হাসান মাহমুদ খন্দকার, আপনার কাছে এখান থেকে একটু জানতেই চাই, এখন একদম শেষ পর্যায়ে যেহেতু রয়েছে অল্প অল্প করেই জেনে নেই। আপনি শুরুতেই সন্ত্রাসবাদের কথা বলছিলেন এবং বাংলাদেশ সেখানে কতটা ভাবছে, যদি বলি যে না আমরা কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে আমাদের বন্ধুত্ব, এই পররাষ্ট্রনীতি নিয়ে আমরা এগোচ্ছি, আমরা কূটনীতি দ্বারা অনেক কিছু মোকাবেলা করব, অনেক সমাধান করব। কিন্তু যদি হোলি আর্টিসানের কথা বলি, তারপরে কি বাংলাদেশের ভাবতে হয়েছে যে আমাদের আরো বেশি নিরাপত্তার খাতিরে অনেক কিছু করা দরকার? আঞ্চলিক সন্ত্রাসবাদে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিরাপত্তার ব্যাপারটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে। আজকে আমি করলাম, আজকে বন্ধ করে দিলাম, কালকে প্রয়োজন নাই। ওই যে আমি বললাম প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, উন্নতি হচ্ছে, আজকে যেটা আছে কালকে আমি পাচ্ছি না। সুতরাং আমাদের প্রস্তুতি রাখতে হবে ওই সক্ষমতা অর্জন করার জন্য, যেটা দিয়ে আমি ভবিষ্যতে কোনো আপৎকালীন অবস্থা মোকাবেলা করতে পারি। আর একটা জিনিস যেখানে আসলো যে সামরিক ব্যয় কি শুধু যুদ্ধের জন্য, ব্যাপারটা কিন্তু তা না। আমরা আমাদের সামরিক বাহিনীকে কিন্তু শুধু যুদ্ধের জন্য কি প্রস্তুত করেছে? ওনারা তো কয়েকদিন আগে কোভিডে অংশগ্রহণ করলেন, ঠিক তারপরে কয়েকদিন আগে বঙ্গবাজারে এই সামরিক বাহিনী কিন্তু গেছে। সুতরাং আজকাল কিন্তু আমি যদি বলি চিন্তা চেতনা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা যদি একটা ওই যে ইনসুলার ভিশন নিয়ে থাকি, লিমিটেড একটা চিন্তা ভাবনা নিয়ে থাকি যে সামরিক বাহিনী মানে যুদ্ধ মানে ব্যয়, সেটা না। ব্যয় তখন হবে যখন প্রয়োজন হবে। আপনি যেটা বলছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, এটা আমেরিকা বলেছে ওয়ার অন টেরোরিজম, সেটার অংশ হিসাবে কিন্তু আমরাও কিন্তু কাজ করেছি একসময়। এবং এরপরে দেখেছি আমাদের দেশের মধ্যে একটা সক্ষমতা অর্জন করা গেছে এবং সেখানে আমাদের যারা সংশ্লিষ্ট আছে, যারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছেন, তারা সকলে কিন্তু দেখাতে সক্ষম হয়েছেন, প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এটা আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং সেই সক্ষমতা অর্জন করার জন্য তো আপনাকে ব্যয় করতে হবে, সেই ব্যয়ের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। আবার এটাও ঠিক যে আপনি যেটা বললেন যে এই সামরিক ব্যয় বৃদ্ধি করলে কি হবে। রবার্ট ম্যাকনামারার মতো লোক, যিনি ডিফেন্স সেক্রেটারি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, 1989 সালে একটা মারাত্মক কথা বলেছেন যে পেন্টাগনের অর্থাৎ সামরিক ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্র অর্ধেক করে দেওয়া উচিত যদি আমরা বিশ্বে শান্তির পথটাকে আরও ত্বরান্বিত করতে চাই।
তাহলে কত বড় কথা বলেছেন যে পেন্টাগনের যে মিলিটারি বাজেট সেটাকে অর্ধেক করে দিয়ে উনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার কথা চিন্তা করছেন। তার মতো একজন যিনি প্রত্যক্ষভাবে অনেক কিছুর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তার মধ্যে ওই চিন্তাটা এসছে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে ওই যে আমি একটা কথা বললাম যে গানস অ্যান্ড বাটার কার্ভ, এইটা নিয়ে কিন্তু আমাদের সবসময় চিন্তা করে রাখতে হবে যে আমরা যেটা করব সেটা হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে করতে হবে, দেশের কল্যাণে করতে হবে। মুষ্টিমেয় কিংবা একটা শক্তি কিংবা একজন ব্যক্তি কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা করলে চলবে না। জি, সেক্ষেত্রে আপনি কি যুক্ত করবেন? কারণ হচ্ছে বিশ্ব যেভাবে যাচ্ছে, কার্ভের বিষয়টা কোন দেশ আসলে কতটা ভাবছে, সত্যিকার অর্থে ভাবছি কিনা, এই মুহূর্তে আর কতটা ভাবা দরকার? এই মুহূর্তে পৃথিবী জুড়ে যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলোর দিকে তাকাই যদি, রাশিয়া ইউক্রেন যত কমন একটা জিনিস, এরপরে চীনের উপরে একটা থ্রেট আছে, এবং চীন যাদেরকে থ্রেট দিচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, ওদিকে ফিলিপিন্সের দিকে এবং অস্ট্রেলিয়া। জি, ফিলিপিন্সে আমেরিকা 4টা নতুন ঘাঁটি বানিয়েছে, আগে ছিল 5টা। ওদের যে আইল্যান্ড চেইন বলে যেই জিনিসটা আছে, ফার্স্ট চেইন এবং সেকেন্ড চেইন। এছাড়াও কিন্তু চীনের আরেকটা জিনিস আছে 9 ড্যাশ লাইন, যেখানে চীনের যেই সাউথ চায়না এবং ইস্ট চায়না সিতে যেই জায়গাগুলো আছে, লিটারাল স্টেটগুলো আছে, এদের সঙ্গে কিন্তু চীনের একটা ডিসপিউট আছে। সো আমাদের এই অঞ্চলে চীনের সাথে ভারত, চীন এবং জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, এই একটা সমস্যা, সাথে আছে আপনাদের তাইওয়ান। ওদিকে ইউরোপে চলছে হচ্ছে রাশিয়া ভার্সেস হোল ইউরোপ, এবং রাশিয়া ভার্সেস যেই দেশগুলো স্বাধীন হয়েছিল, সিআইএস কান্ট্রিজ, যারা একসময় ন্যাটোতে অংশগ্রহণ করার কথা ছিল না, যেমন লিথুনিয়া, লাতভিয়া, এস্তোনিয়া, এই বাল্টিক স্টেটগুলো। এই সমস্যাগুলো কিন্তু পৃথিবীতে চলছে। এখানে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে তাইওয়ানের ব্যাপারে চীন কি শুধুই অন্য ভাবনা, আগে যেটা আমরা জানতাম সেরকমটাই কি মনে করে, নাকি আপনি তখন বলছিলেন যে তাইওয়ান ছোট দেশ হলে এদের প্রযুক্তি হচ্ছে অনেক উন্নত, সেটা নিয়ে অনেক বেশি চীন মাথা ঘামায়? চীন হচ্ছে ওয়ান চায়না পলিসিতে বিশ্বাস করে, এবং এরা এটা বিশ্বাস করেই যাবে। এবং আমেরিকাও কিন্তু চীনের এই ওয়ান চায়না পলিসির সঙ্গে কোনোদিন কোনো কন্ট্রাডিক্ট করেনি। তো এখন চীন কিন্তু 2035 সাল পর্যন্ত তাদের উন্নয়ন চাচ্ছে, এবং কোনো সামরিক ইনভলভমেন্ট কিন্তু চীন চায় না এখন পর্যন্ত। এবং যতই চীনকে প্রভোগ করা হচ্ছে, আপনি দেখেছেন যে বেশ কিছু ঘটনা ঘটেছে, বাট চীন কিন্তু সামরিকভাবে ওরকম কিছু চেষ্টা বা উদ্যোগ নেয়নি। সো আমার মনে হচ্ছে যে চীন এখনও চেষ্টা করবে যে সামরিকভাবে কোনো কিছু না করার জন্য, বাট ওয়ান চায়না পলিসি থেকে চীন সরে আসবে না, এবং কেউ যদি এটাকে সমর্থন না করে চীন তাদেরকে সমর্থন করবে না। আমরা কিছুদিন আগে, এটা কয়েক মাস আগের যে ঘটনাটা, যে আমেরিকার আকাশে চীনের একটি বেলুন সদৃশ কিছু একটি দেখা গেল এবং আমেরিকা সেটা ধ্বংস করেছে। এইখানে দ্বন্দ্বটা আসলে কতটা, এবং সেই দ্বন্দ্ব থেকে সামরিক ব্যয়ের চিন্তাভাবনা তারা কতটা মাথায় রাখে? এই ধরনের ঘটনা কিন্তু আগেও ছিল, বাট এই ব্যাপারটা একটু বেশ ফোকাস করা হয়েছে, এবং এই আমার মনে হয় যে এই বেলুনের ছাড়াও তারা অন্য অনেক প্রযুক্তি আছে, যে প্রযুক্তিতে তথ্য সংগ্রহ করা যায়, এবং এটা যে বিশ্ব গণমাধ্যম এতটা গুরুত্ব সহকারে এই সংবাদটা প্রকাশ করেছে, তার পেছনে কোনো কারণ রয়েছে? বিশ্ব গণমাধ্যম যেহেতু যারা কন্ট্রোল করছেন, তারা মনে করেছেন যে হ্যাঁ, এই জিনিসটাকে গুরুত্বের সাথে প্রচার করা উচিত, এই জন্য প্রচার করেছে। বাট এছাড়াও আরও যে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, হয়তো তারা প্রচার করেনি, তারা চেপে গিয়েছে। এর সাথে কিন্তু সামরিক ব্যয়ের কোনো ব্যাপার নেই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই ব্যয়টা করা একটা প্রয়োজন হয়ে যাচ্ছিল এই কারণেই যে ওয়ার এগেইনস্ট টেরর, স্যার যেটা বললেন, যে ওই জিনিসটা আসলে কমে যাচ্ছিল। ওই টেররিজম বা ওই যে মিলিটেন্সি, এই জিনিসটা যখন একটু শান্তির দিকে চলে আসছে, তখনই কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে আমাদের অস্ত্র উৎপাদন এবং অস্ত্র বিক্রি। এবং তখন তুলনামূলক আলোচনা আরেকটি বলছিলেন যে আফ্রিকা হচ্ছে সবচেয়ে কম, যদি আমরা মহাদেশগুলোর মধ্যে চিন্তা করি, সামরিক ব্যয় সেই সমস্ত দেশগুলো কম করছে, সেটার কারণটা আসলে কি? আপনি একটু আগে যে আলোচনা থেকে আসলো যে ইউক্রেনে আরো অনেক বছর ধরে আমেরিকা অস্ত্র দিবে, কারণ ইউক্রেনের কাছে টেকনোলজি আছে, ইউক্রেনের অনেক অর্থ সম্পদ আছে, ইউক্রেনের অনেক কৃষি সম্পদ আছে। দেশগুলো মানে তুলনামূলক গরিব, সেজন্য আফ্রিকার দেশগুলোতে নাই যে তা না, অনেক সম্পদ আছে, বাট আবিষ্কৃত এখনো হয়নি। আফ্রিকান দেশগুলো ওইভাবেই নিজেদেরকে এখনো উপস্থাপন করতে পারেনি। যুদ্ধ কিন্তু আফ্রিকাতে, ইথিওপিয়াতে যুদ্ধ চলছে, কিছুদিন আগেই চলছিল, এখন সুদানে চলছে, কঙ্গোতে যুদ্ধ চলছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যুদ্ধ চলছে, মালিতে যুদ্ধ চলছে। আফ্রিকাতে কিন্তু যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ চলার অনুপাতে আমরা সেই ব্যয়টাকে অন্যান্য যদি মহাদেশের দেশগুলোর সাথে তুলনা করি, সেখানে কোথায় যেন একটু ব্যত্যয় হয়, মিলটা কম খুঁজে পাই।
আফ্রিকান ওই দেশগুলোর সক্ষমতা একটা ব্যাপার আছে, জি। এবং যারা ওই দেশে বিনিয়োগ করবে অস্ত্রের খাতে তারা ওখান থেকে কতটুকু লাভবান হবে ওই জিনিসটাও চিন্তার প্রফিট অবকাশ না আছে। থাকলে ইন্টারেস্ট থাকবে না, এটাই Right. স্বাভাবিক। অজয় দাশগুপ্ত, আপনি কি যুক্ত করবেন? আমি যুক্ত করব যে আমাদের সামরিক বাহিনী, মুক্তিযুদ্ধ, আমি তো নিজেও তার অংশ ছিলাম এবং একসময় মুক্তিবাহিনী থেকে আমাদের সেই সামরিক বাহিনীতে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার কথা ছিল। খালেদ মোশাররফ সাহেব তখন চাচ্ছিল না যে আমি মুক্তিবাহিনী থেকে নিয়মিত, শেখ কামালরা ছিলেন সেখানে, তো ওখানে যুক্ত হয়ে যায়। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। সামরিক শাসনের জন্য সামরিক বাহিনীর শক্তি না, আমাদের নিরাপত্তা সক্ষমতা, এগুলো শুধু সামরিক বাহিনী তো না, সবগুলো মিলিয়ে সেটা অবশ্যই একটা জনবহুল দেশ, 17-18 কোটি লোক, অল্প জায়গা, আমাদের সমুদ্র এলাকা বহু প্রসারিত, এবং এইগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না, কিন্তু রোহিঙ্গারা তো এসে গেল আর কি। জি, আমরা চাই না, কিন্তু ভারতের সঙ্গে কতগুলো এলাকা নিয়ে তো অস্থিরতা চলেছে। কিন্তু এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। গোয়েন্দা যদি বলেন, আপনি তো বেলুন বললেন, 60-এর দশকের শুরুতে ইউ-2 বিমান বিপর্যয় ঘটেছিল একটা, মানে পাকিস্তানের পেশোয়ার ঘাঁটি থেকে আমেরিকার বিমান রাশিয়া চীনের উপরে নজরদারি, ইউ-2 বিমান, ওইটা আবার রাশিয়ানরা তাদের সামরিক সক্ষমতা দিয়ে ওই বিমানটা পাইলট সহ নামায় এনেছিল। তো এটা গোয়েন্দা তৎপরতা, কিন্তু আসলে সামরিক তৎপরতা। জি, জি। এবং ওই সব ঘটনা দিয়েও কিন্তু বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। আমাদের শান্তির আন্দোলন, আবার নিরাপত্তার সক্ষমতা যতটা, কিন্তু আমি বলবো যে নিরাপত্তার সক্ষমতায় যদি ভারসাম্য রাখা যায়, যে আপনি নিরাপত্তায় বিনিয়োগ করলেন, কিন্তু সেই নিরাপত্তার বিনিয়োগটাকেই আপনি স্বাভাবিক অর্থনৈতিক, সামাজিক, গবেষণা, শিক্ষা, কর্মকাণ্ডে আপনি এই ব্যয়গুলোকে ওই সমন্বয় সাধন করলেন। বাংলাদেশে এই যে কতগুলো ক্যাডেট কলেজ আছে, আপনি এগুলো কিন্তু সামরিক তত্ত্বাবধানে পরিচালিত, কিন্তু এই ক্যাডেট কলেজ থেকে সেরা ছাত্রছাত্রীরা কিন্তু বের হয়ে আসছে, এমনকি মেয়েদের ক্যাডেট কলেজও কিন্তু আছে। এগুলো কিন্তু আপনার অর্থনীতিতে, গবেষণায় নানাভাবে অবদান রাখতে পারছে। আপনার সামরিক ব্যয় বা নিরাপত্তা খাতে ব্যয় করলেন, কিন্তু সেই ব্যয়টা আপনার পদ্মা সেতুর জন্য আলাদা একটা ইউনিট করতে হলো না, আপনি নিয়মিত সামরিক বাহিনীর পিছনেই যে ব্যয়টা করছেন, সেইটাকে আপনি পদ্মা সেতুর নিরাপত্তা এবং এইটাকে কেন্দ্র করে আজকে আপনি ঢাকা থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টায় খুলনা, যশোর, বরিশালে, বাংলাদেশ হয়তো সেভাবেই ভাবছে। বাংলাদেশ ইতিবাচক দিকটাতে কাজে লাগা। চারটি ছোট্ট প্রশ্নের উত্তর নিয়ে আমি হয়তো আজকের আলোচনা শেষ করব। ভারত যেখানে অনেক বেশি সামরিক ব্যয় বাড়াচ্ছে, আমরা তো অন্যদিকে ভাবছি না, আমরা আমাদের মতো করে ভারসাম্য বজায় রেখেই ভাবছি। ভারতের পাশে আর অন্যান্য যে ছোট দেশগুলো রয়েছে, সেই ক্ষেত্রে এই অঞ্চলের মধ্যে আর কোনো দেশকে এর বিষয়ে মনোযোগী হতে দেখেন কিনা? ভারত, চীন দুটোই বাড়াচ্ছে। না, চীন তো বাড়িয়েছে, ভারতের পাশে একদম আমাদের দক্ষিণ এশিয়ার যদি ছোট দেশের কথা বলি, দেখলাম সম্প্রতি যে সুদানে তারা তাদের নাগরিকদের উদ্ধার করার জন্য একটা বিশেষ ধরনের অভিযান পরিচালনা করে। অর্থাৎ একটা সময় ছিল যে আফ্রিকায়, এই উগান্ডায় ইসরায়েলিদের একটা বিমান হাইজ্যাক করেছিল, ইসরায়েল গিয়ে সেটাকে উদ্ধার করে তার অভিযান চালিয়ে। অর্থাৎ নানান ধরনের ঘটনা কিন্তু বিশ্বে ঘটে। আপনাকে প্রতিবেশী, আগেই যেটা বললাম, যে ইউক্রেন কিন্তু জানে যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে গেলে বিপদ কতটা হতে পারে, অথবা জানে না। আজকে কিন্তু সারা দুনিয়াকে তার পাশে নেওয়ার চেষ্টা করতে হচ্ছে, এবং তার অভিজ্ঞতা কোথায়, যে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বাংলাদেশ আনতে পারে না, বা আনলে পেমেন্ট করতে পারে না। অর্থাৎ একটা দেশে নানান জায়গায় যে বিপর্যয়গুলো ঘটে, আমাদের এইগুলোর দিকে নজর রাখতে হবে, আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু আবারও বলবো যে সামরিক সক্ষমতা বাড়ানো, ওইটাকে চেষ্টা করতে হবে সাধ্যমতো ওই সক্ষমতাটা আমার অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, এই জায়গাগুলোতে যেন ওই সক্ষমতাটা কাজে লাগে, যাতে আমাদের অর্থনীতিটাও নিরাপত্তা নিশ্চিতের যতটুকু দরকার, না ওই নিরাপত্তার পিছনে যে ব্যয়টা আপনি করতে বাধ্য হচ্ছেন, হয়তো চান না কিন্তু বাধ্য হচ্ছেন, সেই ব্যয়টা যেন আপনি যতটা সম্ভব আমার শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, ওই সুবিধাটা কাজে লাগিয়ে এই কাজগুলো আমি করে নিতে পারি। নিঃসন্দেহে সেদিকেই বাংলাদেশ মনোযোগ দিচ্ছে, এবং আমরাও অন্যান্য দেশও সেভাবেই এগিয়ে যাক, সে প্রত্যাশা তো রাখতেই পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসান মাহমুদ খন্দকার আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন। অজয় দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনায় আপনারা ছিলেন, আমাদের আলাপচারিতা আপনারা শুনেছেন এবং সেখান থেকে একটি বিষয় খুব বেশি সুস্পষ্ট যে বিশ্বে আসলে শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি দরকার এবং বিশ্বের যে সমস্ত দেশগুলো অনেক বেশি মনোযোগী হয়ে পড়ছে তাদের সামরিক ব্যয় বৃদ্ধির জন্য বা যদি তাদের অন্যান্য চিন্তা ভাবনা থাকে কর্তৃত্ব বজায় রাখবার জন্য, তারা এক ধরনের সেই তাদের সক্ষমতা বাড়িয়েই যাচ্ছে এই সামরিক খাতে, তাহলে সেখানেও ভাবতে হবে তারা যেন কোনো যুদ্ধ না চায়। যে যুদ্ধগুলো চলছে সেগুলোও শান্তির দিকে এগিয়ে যাক, আমরা সেই প্রত্যাশা রাখতেই পারি। কারণ পৃথিবীতে যুদ্ধ আসলে অনেক বেশি ক্ষতিই ডেকে আনে। কখনোই কোনো যদি বলি লাভের মুখ যেভাবেই দেখা হোক না কেন, অস্ত্র বিক্রি করে সাময়িক যে একটি প্রফিটের কথা আমরা বলি বা বিশ্বের অন্যান্য দেশ হয়তো তাদের অর্থনীতি দশকের পর দশক চাঙ্গা রাখছে, কিন্তু সেটা বিশ্বের জন্য অনেক বেশি ক্ষতি। আমরা প্রত্যাশা রাখব বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সামরিক ব্যয়ে নয় বরঞ্চ মানবতার দিকে এগিয়ে যাবে এবং সেই যে ভারসাম্য, যে কার্ভের কথা বলছিলেন গান অ্যান্ড বাটার, সেই কার্ভ বজায় রেখে বিশ্বের প্রতিটি দেশ এগিয়ে যাবে। প্রত্যাশা রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।